গার্লফ্রেন্ড এবং ক্যারিয়ার নিয়ে বেশ ভালোই জীবন কাটছিল জুডো প্লেয়ার কামালের। তবে একদিন খেলতে গিয়েই দুর্ঘটনাবশত সে তার দৃষ্টিশক্তি হারায়। তখনই তার জীবনে ফিরে আসে তার বড় ভাই সিফাত। সে ছিল অনেক বেশি অ্যানোয়িং। বিভিন্ন অনৈতিক কাজের জন্য সে কয়েক বছর জেলও খেটেছে। এখন এসে সে তার ভাইয়ের কি যত্ন নিবে, উল্টে সে এসেই একের পর এক উল্টো পাল্টা কাজ করে যাচ্ছিল। কিন্তু একদিন এই বিরক্তিকর ভাইটাই কিভাবে সবচেয়ে কেয়ারিং ভাই হয়ে ওঠে আর কিভাবে কামালের পুরো জীবনটাকেই বদলে দেয়, সেটাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান গল্প মাই অ্যানোয়িং ব্রাদারে। শুরুতেই আমাদেরকে ইন্টারন্যাশনাল জুডো কম্পিটিশনের দৃশ্য দেখানো হয়। সেখানেই আমরা একটা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম হলো কামাল। কামাল ইন্দোনেশিয়ার ন্যাশনাল জুডো কম্পিটিশনের উইনার ছিল, আর সে এখন ইন্টারন্যাশনাল কম্পিটিশনেও জেতার জন্য এসেছে। সে অনেক বেশি ভালো খেলতো। দেখতে দেখতে সে কম্পিটিশনের ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়, আর আজ ছিল তাদের ফাইনাল কম্পিটিশন। তাই স্বাভাবিকভাবেই তার উপর অনেক প্রেসার ছিল। এরপরই দেখা যায় কামালের তার অপোনেন্টের সাথে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অপরদিকে আমরা আরও একটি ছেলেকে দেখতে পাই। তার নাম হলো সিফাত। সে রিয়ানা নামের একটি মেয়ের আন্ডারে কাজ করা একটি লোকের সাথে দেখা করে। এখানে বলে দেই যে রিয়ানা বিভিন্ন ইল্লিগাল স্মাগলিং এর সাথে জড়িত ছিল। সিফাত রিয়ানার সেই লোকের সাথে দেখা করে আর তার সাথে মিলে খুবই শ্যাডি একটা জায়গায় যায়। সেটা ছিল একটা নাইট ক্লাব, যেখানে কোনো ভালো মানুষ যেত না। তারা সেখানেই চলে যায়। তো সেই ক্লাবে গিয়ে সিফাত তার সাথে থাকা সেই লোকটিকে নিয়ে সোজা একটা ভিআইপি রুমের মধ্যে প্রবেশ করে এবং সেখানে গিয়ে সে তাদেরকে ডায়মন্ডের স্টক দেখাতে থাকে। সে আসলে ইল্লিগাল ভাবে এই ডায়মন্ডগুলো সেল করার জন্যই এখানে তাদের সাথে মিটিংয়ে এসেছিল। যেহেতু এসব ইল্লিগাল কাজ, তাই তারা অনেক গোপনীয়তা বজায় রাখছে। তারা এখানে দাম দর ঠিক করছিল। ঠিক তখনই দেখা যায় একজন দৌড়ে চলে আসে আর জানায় যেখানে পুলিশ চলে এসেছে, পুলিশ এই জায়গায় রেড দিচ্ছে। এই কথা শুনে সিফাত তখন অনেক বেশি ঘাবড়ে যায়। সে কোনোভাবে ডায়মন্ডগুলো নিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা ওই ক্লায়েন্টরা এই হট্টগোলের মাঝেই তার থেকে ডায়মন্ডের বক্সটা নিয়ে নেয়। সিফাত এইটা দেখে তাদের থেকে সেই বক্স নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু যেহেতু এখন পুলিশ চলে এসেছে তাই সে বক্সগুলো বাদ দিয়ে তাড়াতাড়ি করে একটা আলমারির মধ্যে লুকিয়ে পড়ে পুলিশের হাত থেকে বাঁচার জন্য। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা আবারও কামালকে দেখতে পাই। সে তার খেলায় অনেক বেশি ভালো ছিল, কিন্তু আজ কেন যেন সে ঠিক করে কনসেন্ট্রেটই করতে পারছিল না। সে বারবার ভুল করে ফেলছিল, আর এমনই ভুল করতে করতে তার অপোনেন্ট এক পর্যায়ে তাকে পরাস্ত করে ফেলে এবং তাকে শূন্যে ভাসিয়ে মাটিতে ফেলে দেয়। এইটা করার সাথে সাথেই কামাল এখানে হেরে যায়, কিন্তু এর পাশাপাশি সে তার মাথায় অনেক জোরে আঘাত পায়, আর এই আঘাত পাওয়ার কারণেই সে তার চোখের জ্যোতি হারিয়ে ফেলে। হঠাৎ করে তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। ঠিক সেই সময়ই দেখা যায় অপরদিকে থাকা সিফাত পুলিশের হাতে ধরা পড়ে, আর পুলিশও তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এত কষ্ট করে লুকিয়েও তার কোনো লাভ হলো না। তার উপর তার সেই বাক্সটাও তার হাতছাড়া হয়ে গেল। এরপরই আমাদেরকে এই দুটো ঘটনার কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা তখন জেলখানায় সিফাতকে দেখতে পাই, যে কিনা কয়েক বছর সেখানে কয়েদি হিসেবে ছিল। আজ সে কিছু পুলিশ অফিসারের সাথে দেখা করে এবং তাদেরকে কামালের ছবি দেখায় আর বলতে থাকে যে এই হলো তার ছোট ভাই। তাকে যেদিন অ্যারেস্ট করা হয় সেই দিনই তার ভাই ইন্টারন্যাশনাল লেভেলে একটি কম্পিটিশন খেলতে গিয়েছিল, আর তারপর থেকেই তার চোখের জ্যোতি সে আজীবনের জন্য হারিয়ে ফেলে। তার ভাই এখন অনেক বেশি অসহায়। তাছাড়া সে যেই কঠিন পথে এসেছে তা তার ভাইয়ের জন্যই, কারণ তাদের বাবা মা অনেক ছোটবেলায় মারা গিয়েছিল। তার পরিবার বলতে শুধু তার ভাইই রয়েছে এবং তার ভাইয়েরও শুধু সিফাত রয়েছে। তার ভাই এখন না জানি কতটা স্ট্রাগল করছে। এসবই বলতে থাকে সে পুলিশের সামনে, আর তাদের সামনে কান্নায় ভেঙে পড়ে। তাকে এভাবে কষ্ট পেতে দেখে তারাও তাদের মন নরম করে আর এবার তাকে বেল দিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই দেখানো হয় জেলখানা থেকে ছাড়া পাওয়ার সেকেন্ডের মধ্যেই সিফাতের করুণ মুখ একটা শয়তানি মুখে পরিণত হয়। আসলে কামালের প্রতি তার তেমন কোনো প্রকার ভালোবাসাই ছিল না। এটা আমরা তার আচার ব্যবহার দেখে খুব ভালো করেই বুঝতে পারি। কিন্তু সে তো ঠিকই সিম্প্যাথি নিয়ে পুলিশদেরকে বোকা বানিয়ে জেল থেকে বেরিয়ে পড়ল। যাক, তো সিম্প্যাথি নিয়ে জেলখানা থেকে বের হয়ে যাওয়ার পরে সে সোজা কামালের বাসায় চলে আসে। সেখানে এসে অনেকক্ষণ ধরে দরজায় নক করে, কিন্তু দেখা যায় কেউ দরজা খোলে না। এই জন্য সে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এরপরই সে দেখে দরজা খোলা,
ভেতরে প্রবেশ করেই দেখতে পায় পুরো ঘরটা অন্ধকার হয়ে আছে, আর কোনো কিছুই ঠিক জায়গায় নেই, একেবারে সব এলোমেলো হয়ে পড়ে আছে। সে তখন কোনোভাবে সবকিছু তার পা দিয়ে সরিয়ে সরিয়ে কামালের রুমে গিয়ে পৌঁছায়। সেখানে এসেই দেখে কামাল পুরো রুম অন্ধকার করে দিয়ে শুয়ে রয়েছে। এটা দেখে সে তখনই কামালের পাশে যেয়ে বসে পড়ে এবং তাকে খুব ইরিটেট করে উঠাতে থাকে। কামালের মনের অবস্থা এমনিতেই ভালো ছিল না। চোখের জ্যোতি হারানোর পর থেকে সে নিজেকে একদমই ঘরে একা করে ফেলেছে, কারো সাথে মেশে না, কোথাও যায় না, তার কোনো কিছুই ভালো লাগে না। আর এটাই তো স্বাভাবিক। সে সারাক্ষণ দরজা জানালা বন্ধ করে দিয়ে চুপচাপ শুয়ে থাকে। তার উপর এত বছর পর সিফাত এখানে এসেছে। এসবে সে খুবই বিরক্ত হয়ে যায়, কারণ সিফাতের উপরে তো সে আগে থেকেই অনেক বেশি রেগেছিল। সে তখন সিফাতকে বলতে থাকে যে সে তো ভেবেছিল সিফাত হয়তো মারা গেছে, তার যে একটা ভাইও আছে তা তো সে ভুলেই গিয়েছিল। এখন সে হঠাৎ করে কোথা থেকে উদয় হলো। সিফাত তখন কামালের কোনো কথাই গায়ে লাগাচ্ছিল না। সে উঠে গিয়ে কোনো খাবার আছে কিনা বাসায় সেটা দেখতে থাকে, কিন্তু সে দেখতে পায় সেখানে ফ্রিজে কোনো খাবারই ছিল না। এজন্য সে তখন নুডলস বানাতে থাকে। এরপর সে আবারও কামালের রুমে ফিরে আসে। কামাল তখন খুবই বিরক্ত হয়ে যায় আর তাকে রুম থেকেই বের করে দেয়, আর তার রুমের দরজাটাও লক করে দেয়। এই ফাঁকে তখন সিফাত তার পুরো বাসা খুঁজে খুঁজে দেখতে থাকে যে সেখানে সে বিক্রি করার মতো কোনো কিছু পায় কিনা, তাহলে সেটা বিক্রি করে সে কিছু টাকা হাতিয়ে নিবে। বুঝুন অবস্থা। সে এরপর এটাও দেখতে থাকে যে কোথাও কোনো টাকা আছে কিনা, কারণ তার এখানে আসার আসল উদ্দেশ্য তো এটাই, তার শুধু টাকা প্রয়োজন। পুলিশের হাতে ধরা পড়ার পর থেকে তার অনৈতিক চাকরিটি চলে গেছে। এখন সে একদমই বেকার, তার হাতে কোনো টাকা পয়সাও নেই। তাই এখন সে কামালের কাছে এসেছে যাতে করে তার টাকায় সে কিছুদিন চলতে পারে। অথচ এতদিন তো সে ভাই হয়ে তার কোনো খোঁজ খবরই নেয়নি, আর এখন ঝামেলায় পড়ে ভাইয়ের কাছে ছুটে এসেছে। তবে কামালের কাছেও এখন তেমন কোনো টাকা পয়সা ছিল না, কারণ সে দুর্ঘটনার পর থেকে সে তো আর খেলাধুলা করেনি, তাহলে তার কাছে টাকা আসবেই বা কি করে। সিফাত তখন কোনো টাকা খুঁজে না পেয়ে সেখানে একটা প্রজেক্টর পায়, আর সেটা নিয়েই একটা দোকানে চলে যায়, আর এটা সে অল্প কিছু টাকাতেই বেচে দেয় দোকানে। সেখান থেকে সে যেই টাকা পায় সেটা নিয়েই সে একটা মুদির দোকানে সিগারেট কেনার জন্য যায়, কিন্তু সে সেই সিগারেট কিনতে যাবে তার আগে অন্য একটি ছেলে এসে লাস্ট সিগারেটের প্যাকেটটি কিনে ফেলে। সিফাতে তখন ছেলেটির উপর খুবই রাগ হয়, কিন্তু এরপর যখন সে ছেলেটিকে একটু ভালো করে লক্ষ্য করে তখন সে বুঝতে পারে যে এটা হলো তার আগের বস রিয়ানার লোক। আচ্ছা, এখন বলি যে সিফাতকে তার চাকরি থেকে কেন বের করে দেয়া হয়েছিল। কারণ সেই দিন সে যে ডায়মন্ডগুলো বেচার জন্য গিয়েছিল সেগুলো তো ক্লায়েন্টরা চুরি করে নিয়ে গিয়েছে, আর তার উপরে সিফাত ধরাও পড়ে যায়। এই সব কিছুর জন্য রিয়ানাও তার আগের নাম্বার চেঞ্জ করে ফেলে, না হলে এই সিফাতের জন্য তাকেও ঝামেলায় পড়তে হতো। এরপর থেকে সে সিফাতের সাথে কোনো রকম কন্ট্যাক্টও রাখে না। সিফাত পুলিশ স্টেশন থেকে ছাড়া পাবার পর থেকে রিয়ানার সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু সে যখনই ছেলেটির কাছ থেকে রিয়ানার নাম্বার নিতে যাবে ছেলেটি তখন তাকে চিনতে পেরে যায় আর সেখান থেকে পালাতে থাকে, কারণ তারা সিফাতের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চাচ্ছিল না। সিফাতও তখন ওই ছেলেটার পেছন পেছন দৌড়াতে থাকে। অনেক কষ্টের পর সিফাত তাকে ধরেই ফেলে। এরপরই তাকে মারার ভয় দেখিয়ে তার কাছ থেকে রিয়ানার নাম্বারটা নিয়ে নেয়। ছেলেটি তখন আবারও ভয় পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। তারপরে সিফাত সেখান থেকে বাসায় চলে আসে। এদিকে দেখানো হয় কামাল কোনোভাবে রান্নাঘরে গিয়ে কোনো খাবার আছে কিনা সেটা চেক করতে থাকে, কিন্তু সেখানে সে কিছুই খুঁজে পায় না। এজন্য আবারও তার রুমে যেতে থাকে, কিন্তু তখনই ফ্লোরে পড়ে থাকা জিনিসপত্রের সাথে পা লেগে সে সেখানেই পড়ে যেতে নেয়। সেই সময় সিফাত কোনোভাবে তাড়াতাড়ি সেখানে এসে তাকে উঠায়, কিন্তু কামাল তখন তাকে ধরতে মানা করে। এরপর নিজেই উঠে কোনোভাবে চিনে তার রুম পর্যন্ত পৌঁছে যায়। এরপরই দরজা আটকে দিয়ে সে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরই দেখানো হয় কামালের বাসায় একটি মেয়ে আসে। এই মেয়েটির নাম হলো ফাতিমা। এই মেয়েটি কামালের জুডো টিমের মধ্যেই ছিল, আর সে হলো কামালের গার্লফ্রেন্ড। সে এখানে এসে দরজা খোলা দেখে একটু অবাকই হয়। এরপর যখন সে ভেতরে সিফাতকে দেখতে পায় তখন সে তো তাকে চোর মনে করতে থাকে, কারণ যতদিন তার সাথে কামালের দেখা হয়েছে বা তার সাথে যতদিন কামালের পরিচয় আছে সে সিফাতের সম্পর্কে কিছুই জানতো না। তাদের ভাইদের মধ্যেই তো সম্পর্ক ভালো ছিল না, তো সে কিভাবে জানবে? তাছাড়া সে তো সিফাতকে কখনো দেখেও নি।
তাই ফাতিমা সিফাতকে আটকে ধরেছিল। তখনই সে কামালের রুম থেকে একটি আওয়াজ শুনতে পায়, আর এটা শুনেই সে তাড়াতাড়ি করে কামালের কাছে যায়। তখন সে দেখে যে কামাল তো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এটা দেখে সাথে সাথে সিফাত কামালকে কোলে তুলে নেয়। এরপর তারা ফাতিমার গাড়িতে করেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে সিফাত ফাতেমাকে বলতে থাকে যে সে কি কামালের কোচ, নাকি সেও কামালের মতোই একজন জুডো প্লেয়ার। ফাতিমা তখন তার কথার কোনো উত্তর দেয় না। সারা রাস্তা সিফাত তার মতো করে বকবক করতেই থাকে, আর ফাতেমাও চুপচাপ গাড়ি চালাতে থাকে। এরপরই তারা হসপিটালে পৌঁছে যায়। ডাক্তার তখন কামালকে চেক আপ করে বলে যে ডিহাইড্রেশন এবং পর্যাপ্ত পরিমাণে খাবার না খাওয়ার জন্য সেভাবে অজ্ঞান হয়ে পড়েছে। তারা যেন এরপর থেকে তার দিকে একটু ভালো করে নজর রাখে, নাহলে সে তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। ডাক্তারের কাছ থেকে এটা জানার পরে ফাতেমা এই বিষয়ে কামালের ভাই হিসেবে সিফাতকে জানায় এবং তাকে কামালের খেয়ালও রাখতে বলে। কিন্তু সিফাত তার কথার কোনো গ্রাহ্যই করে না, আর সেখান থেকেই চলে যায়। হসপিটালের বিলটা পর্যন্ত ফাতিমাই দেয়। এরপরই দেখা যায় কামালকে বাসায় নিয়ে আসা হয়। সে তার রুমেই ঘুমিয়েছিল। তখনই সিফাত চুপি চুপি তার রুমে যায়। এরপর সেখানে কোথাও কোনো টাকা আছে কিনা সেটা খুঁজতে শুরু করে দেয়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে একটা খামের মধ্যে কিছু টাকা পায়, আর সেটা নিয়েই চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। বুঝুন, ভাইয়ের কোনো চিন্তাই তার মধ্যে নেই। তার উপর দেখা যায় তার এই টাকাতেও মন ভরে না। সেই বাসার অন্য কিছু সেল করা যায় কিনা এইটা দেখতে থাকে। তখনই সে একটা অ্যান্টিক শোপিস খুঁজে পায়, আর পরদিন সে সেই শোপিসটা একটা অ্যান্টিক শপে নিয়ে আসে। সেখানে গিয়ে যখন সেটা সে দোকানদারকে দেখায়, তখন দোকানদার অনেকক্ষণ সেটা নিয়ে পর্যবেক্ষণ করে, আর সে বুঝতে পারে যে এটা খুবই মূল্যবান একটা জিনিস। কিন্তু এই ব্যাপারে সিফাত তো কিছুই জানতো না। দোকানদারও তখন এর সুযোগ নেয়। সে ভালো করেই বুঝতে পারছিল সিফাতের মূল্য জানে না, তাই তাকে আসল দাম থেকে অনেক কম দামে সেটা দিয়ে দেয়। সেই দাম নিয়েই সিফাত তখন খুশি হয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু যাওয়ার সময় সে দোকানদারকে তার মালিকের সাথে ওই জিনিসটার আসল দাম নিয়ে ডিসকাস করতে শুনে ফেলে। তবে এখন তো তার কাছে আর করার কিছুই ছিল না, তাই সে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় সে একটি খাবারের দোকানে খাবার খেতে যায়, আর সেখানে গিয়ে রিয়ানার নাম্বারে ভিডিও কল করে। রিয়ানা তাকে দেখেই বলতে থাকে যে সে এখনো বেঁচে আছে। তখন সিফাত বলে যে সে যেন তাকে আবারও তার কাজে ফিরিয়ে নেয়। সে এখন একদমই বেকার বসে আছে, তার একটা কাজের খুব প্রয়োজন। তখন রিয়ানা বলে যে সে আগে তার সেই ডায়মন্ডের টাকা পরিশোধ করুক, এরপর সেই তাকে কাজ দেওয়ার কথা ভাববে। তার আগে সে যেন তার সাথে কোনোভাবে কথা বলার চেষ্টা না করে। এটা বলেই সে কল কেটে দেয়। সে তখন একেবারে নিরাশ হয়ে খাবার খেতে থাকে। তখনই একজন বাড়ির দালাল সেখানে থেকেই তার ঋণের কথা শুনে ফেলে। তাই তৎক্ষণাৎ সে সিফাতের কাছে যায় এবং তার কাছে গিয়ে তার পরিচয় দেয়। সে বলে যে তার যদি টাকার প্রয়োজন থাকে তাহলে সে তার মাধ্যমে অনেক বেশি টাকায় তার বাড়ি বিক্রি করতে পারবে। সিফাত তখন তার থেকে তার কার্ড রেখে দেয়। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, আর তা হলো এই বাড়িটি তার আর কামাল দুজনের নামে লেখা। তাই এর জন্য তার অবশ্যই পেপারে কামালেরও সাইন লাগবে, শুধু তার একার সাইনে তো হবে না। এর জন্য সেদিন রাতেই সে কামালের জন্য অনেক খাবার দাবার নিয়ে যায় এবং তাকে খাবার খাইয়ে ভুলিয়ে ভালিয়ে বলে যে তাদের বাবা মার কবর অন্য কেউ নিয়ে নিতে যাচ্ছে, তাই তাদেরকে একটি পেপারে সাইন করে তাদের বাবা মার কবর অক্ষুণ্ণ রাখতে হবে। এটা বলেই সে প্রপার্টির কাগজ কামালের দিকে এগিয়ে দেয় এবং তাকে সেখানে সাইন করতে বলে। কিন্তু তার যে খারাপ মতলব আছে এটা কামাল খুব ভালো করেই বুঝতে পারে, কারণ সে তার ভাইকে হাড়ে হাড়ে চেনে। তাছাড়া আগের দিন রাতে যে সিফাত তার রুমে ঢুকে টাকা চুরি করেছিল এটাও সে বুঝতে পারে। এজন্য সিফাত তাকে বারবার সাইন করতে বললেও সে তার খেলার এক্সপেরিয়েন্স দিয়ে সিফাতকে মুহূর্তের মধ্যেই মাটিতে আছড়ে ফেলে দেয়। এরপর সিফাতকে বলে যে সে যেন ভুলেও এই বাড়ির দিকে চোখ তুলে না তাকায়, তাহলে তার খবরই আছে। সিফাতও এতে খুবই অবাক হয়ে যায়। এরপরই দেখানো হয় সে তার সব চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা নাইট ক্লাবে যায়। সেখানে গিয়ে তখন তার একটা মেয়ের সাথে দেখা হয়। সে মেয়েটির সাথে অনেক বেশি ড্রিঙ্ক করে। এরপর মেয়েটিকে নিয়ে তার বাসায় চলে আসে। মেয়েটির মনে তখন সিফাতের বাড়িতে চুরি করার উদ্দেশ্য ছিল। সিফাত হয়ে যায় মাতাল, তাই সে কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু তাদের এখানে আসার শব্দ পেয়ে কামাল মেয়েটিকে ভয় দেখানোর জন্য ভূত সেজে বসে থাকে। মেয়েটি তখন তাকে দেখেই দৌড়ে সেখান থেকে পালায়। সিফাত তো বুঝতেই পারছিল না যে মেয়েটি কেন পালাচ্ছে। তার অনেক ঘুম আসছিল, তাই সে সোফার রুমেই ঘুমিয়ে পড়ে।
দৃশ্য চলে যায় পরদিন সকালে। সকালে সিফাত উঠে দেখে কামাল তার পাশে বসে আছে এবং সে পুলিশে কল করছে। কামাল তখন পুলিশকে কল করে বলতে থাকে যে তার ভাই এটা, যে কিনা একজন ক্রিমিনাল ছিল, সে হঠাৎ করেই তার বাসায় এসে অনেক ঝামেলা সৃষ্টি করছে। সে তার এসব লাইন শেষ করতেই যাবে, তার আগেই সিফাত দ্রুত গিয়ে তার হাত থেকে ফোন নিয়ে নেয় আর কলটি কেটে দেয়। কামাল তখন তাকে বলে যে সে যদি তার পারমিশন ছাড়া আর কাউকে এখানে নিয়ে এসেছে তাহলে তার থেকে খারাপ আর কেউ হবে না। এরপরই দেখানো হয় কামালের গার্লফ্রেন্ড ফাতিমা তার সাথে দেখা করতে আসে। তারা দুজনে বাড়ির পেছনের বাগানে বসেছিল। ফাতিমা তখন কামালের জন্য খাবার নিয়ে এসেছিল, তো তারা দুজন মিলে কথা বলতে থাকে। তখন ফাতিমা কামালের কাছে জিজ্ঞেস করে সে তার খেলায় কবে ব্যাক করবে। এ কথা শুনে কামাল তাকে বলে যে সে কি জানে না যে সে অন্ধ, তার জন্য নর্মাল কাজ করাই অনেক বেশি কঠিন, আর খেলা তো অনেক দূরের কথা, সে আর কখনোই খেলায় ব্যাক করতে পারবে না। ফাতেমা তখন তাকে বলে যে সে তার খেলায় অনেক বেশি পারদর্শী, তার এভাবে হার মেনে নেওয়া একদমই ঠিক হবে না, আর তাকে সাহায্য করার জন্য ফাতেমা তো আছেই। কিন্তু কামাল তার কোনো কথাই শুনতে চায় না, আর সেখান থেকে উঠে তার রুমে চলে যায়। ফাতিমা তখন সিফাতের কাছে যায় এবং তাকে বলে যে সে তো কামালের ভাই, সে যেন কামালকে আবারও খেলায় ফিরে যাওয়ার জন্য মানিয়ে নেয়। তার ভাই কামাল তার খেলায় অনেক বেশি পারদর্শী, তাই তার কখনোই উচিত হবে না তার প্রতিভাকে এভাবে নষ্ট করে দেয়া। তার পুরো ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে, সে কি চায় না যে তার ভাইয়ের ভালো হোক, সে জীবনে সাকসেসফুল হোক। তখন সিফাত বলতে থাকে যে সে কামালের বেবি সিটার না, সে নিজের লাইফে অনেক বেশি বিজি আছে, তার পক্ষে এখন কামালের পেছন পেছন থাকা মোটেও সম্ভব না। তখন ফাতিমা তাকে খুব করে বোঝায় আর বলে যে সে যেন দয়া করে তার ভাইকে আবারও নিজের উপর বিশ্বাস আনতে সাহায্য করে। এটা বলেই ফাতিমা সেখান থেকে চলে যায়। এদিকে তাদের কথা শুনে কামাল একা একাই কান্না করতে থাকে। সিফাত তখন তার পাশে গিয়ে বসে এবং তাকে বলতে থাকে যে ফাতেমা মেয়েটা কামালকে অনেক বেশি পছন্দ করে, আর সে অনেক সুন্দরীও, তাই কামালের উচিত তাকে বিয়ে করে নেয়া। কামাল তখন তার কথা শুনে অনেক বেশি বিরক্ত হয়। এরপর সিফাত বলতে থাকে যে সে আর কামাল দুজনেই এখন বেকার বসে রয়েছে, তাই তারা যদি দুজনে মিলে এই বাড়িটি বিক্রি করে দেয় তাহলে তাদের জন্য জীবন চালানো আরো সহজ হয়ে যাবে, তারা খুব ভালোভাবে আজীবন কাটিয়ে দিতে পারবে। কিন্তু কামাল তার এই কথায় একদমই রাজি হয় না। এরপর দেখানো হয় বাড়িতে কলিং বেল বাজতে থাকে। দেখা যায় কামালের কল করার জন্য দুজন পুলিশ সেখানে চলে আসে, এখানে সবকিছু ঠিকঠাক আছে নাকি সেটা তদন্ত করার জন্য। তাদেরকে দেখে তখন সিফাত তো পুরো লুকই পাল্টে ফেলে, একদম ভদ্র ছেলের মতো আচরণ করতে থাকে। কামালও কোনো ঝামেলা চাচ্ছিল না, আর তাছাড়া সিফাত তার ভাই, এর জন্য সে আর পুলিশদেরকে সিফাতের করা ঝামেলার ব্যাপারে কিছুই বলে না, যার জন্য পুলিশও তখন সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় কামাল সিফাতের সাথে গিয়ে তাদের বাগানে বসেছিল। তখন সিফাত কামালকে বলতে থাকে যে সে সবসময় তার রুমেই পড়ে থাকে, এখন তাকে বাইরে দেখে তার খুব ভালো লাগছে। এরপর সে তাদের বাগানে থাকা আম গাছের আম চেক করতে থাকে। কামাল তখন সিফাতকে বলে যে তার কি মনে আছে যে তাদের মা গাছের আম পেকে গেলে তাদেরকে খাওয়ার জন্য দিত, তাছাড়া তাদের কত খেয়াল রাখতো, তাদেরকে প্রতিদিন স্কুল শেষে বিচে নিয়ে যেত যাতে তারা মুক্ত বাতাস পেতে পারে, আর তাদের মা তাদের বাবার উল্টোপাল্টা কথা থেকে একটু বিরতি পেতে পারে। সিফাত তখন এসব শুনে চুপ হয়ে যায়। এরপর বলে যে তার কোনো কিছুই মনে পড়ে না। কামাল তখন কান্না করতে শুরু করে। সে সিফাতকে বলে যে সিফাত যখন তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তখন কি তার একবারও তাদের কথা মনে পড়েনি, আর সে কি চিন্তা করতে পারে যে সিফাত না থাকায় কামালকে 15 বছর বয়সে নিজ হাতে তার বাবা মা দুজনকে দাফন করতে হয়েছিল। এটা কতটা কষ্টের ব্যাপার, এত ছোট বয়সে তাকে এত কিছু একা সামলাতে হয়েছে। তাদের আত্মীয় স্বজন কেউ তার দায়িত্ব নিতে চায়নি তখন, যার জন্য 15 বছর বয়স থেকে তাকে এই বাসায় একাই থাকতে হয়েছিল। সবাই তাকে বলতো যে তার বড় ভাই কোথায়। কামাল তখন কিছুই বলতে পারত না, সে শুধু সিফাতের আসার জন্য অপেক্ষা করে যাচ্ছিল। কিন্তু কিছু বছর পর সে বুঝে যায় যে তার জন্য অপেক্ষা করে আর কোনোই লাভ নেই, তার ভাই মারা গেছে। এই বলেই কাঁদতে কাঁদতে কামাল সেখান থেকে চলে যায়। এদিকে সিফাত তাদের দুই ভাইয়ের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে, আর তখন হঠাৎ করেই কামালের জন্য তার অনেক খারাপ লাগতে শুরু করে। তাই কামাল মন খারাপ করে শুয়ে থাকলে সে তাকে জ্বালানোর জন্য তার রুমে যায়। এরপর তার সাথে ছোটবেলার মতোই মারামারি করতে শুরু করে। সিফাত কামালকে বলে যে সে আর কোনোভাবেই তাকে এভাবে বাসায় পড়ে থাকতে দিবে না, তাকে এখন তার সাথে বাসার খাবার কেনার জন্য যেতে হবে। কামাল তখন তাকে আর মানা করে না,
রেডি হয়ে দুজন একটা গ্রোসারি স্টোরে যায়। সেখানে গিয়ে তারা বিলিং করার জন্য দাঁড়িয়ে পড়ে। তখন সিফাত আরেকটি জিনিস আনতে গেলে বিলিং করার জন্য কামাল একাই দাঁড়িয়ে থাকে। সেই সময় পেছন থেকে বড়লোক দেখতে একটি লোক ভুল করেই কামালকে ধাক্কা দিয়ে দেয়, যার জন্য কামাল সেখানেই পড়ে যায়। লোকটি জানতো না যে কামাল চোখে দেখতে পারে না, এজন্য সে তাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। তখনই সেখানে সিফাত চলে আসে এবং সেই লোকটির সাথে তার ভাইকে ধাক্কা দেওয়ার জন্য ঝগড়া করতে শুরু করে। লোকটি এক পর্যায়ে সিফাতকে ধাক্কা মেরেই ফেলে দেয়। তখনই সিফাত বুদ্ধি করে তার ফোনের ক্যামেরা অন করে। এরপর ক্যামেরার সামনে কামালকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আজ তার অন্ধ ভাইকে একজন বড় লোক ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সে যখন এটার প্রতিবাদ করতে গিয়েছে তখন তাকেও মারধর করেছে সে। কামাল তখন সিফাতের বুদ্ধি বুঝতে পারে, এর জন্য সেও তখন কান্নার অ্যাক্টিং করতে শুরু করে। তাদের দুজনের এভাবে কান্না দেখে লোকটি অনেক বেশি ঘাবড়ে যায়। সে তাদের কাছে দ্রুত ক্ষমা চেয়ে নেয় এবং তাদেরকে বলে যে তারা যা কিছু কিনেছে সে সেই সবকিছুর বিল দিয়ে দিবে, তাও যেন তারা এই ভিডিওটা আপলোড না করে সে তাদের কাছে রিকোয়েস্ট করছে। এরই মাধ্যমে সিফাত আর কামাল তাদের মিশনে সাকসেসফুল হয়ে যায়। তারা অনেক আনন্দ করতে করতে বাসায় ফিরতে থাকে, কারণ তারা বিনা পয়সাতেই কতগুলো প্রোডাক্ট কিনে ফেলেছিল। যদি এটা ঠিক হয়নি, তবে সেই লোকটা যে ব্যবহার করেছিল তার জন্য এটাই একটা শাস্তি ছিল। সিফাত আজ খুব খুশি ছিল। কামালকেও তার বুদ্ধিতে একত্রিত হতে দেখে সিফাত একটু বেশি হ্যাপি ফিল করছিল। এরপরই দেখানো হয় তারা দুজন সেখান থেকে সমুদ্রের পাশের একটি খাবারের দোকানে যায় সেখানকার খাবার খাওয়ার জন্য। সেখানে গিয়ে সিফাত কামালকে জানাতে থাকে যে বাসা থেকে চলে যাওয়ার পরে সে কতভাবে কত কিছু করে তার পেট চালানোর চেষ্টা করেছিল, তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। শেষ পর্যন্ত না পেরে সে অনৈতিক পথ বেছে নেয়। তখন এসব শুনে কামাল তার কাছে জিজ্ঞেস করে যে সে কেন তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। সিফাত তখন তার পাশে এসে বসে আর বলে যে কারণ তার খুবই খারাপ লাগতো যখন তাদের প্রতিবেশীরা এটা নিয়ে গসিপ করত যে তাদের বাবা কামালের মাকে বিয়ে করে আনার পরই নাকি, আর এসব সে মানতে না পেরেই বাড়ি থেকে চলে গিয়েছিল। সিফাতের মা মারা গিয়েছিল, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি কামাল আর সিফাত একে অপরের সৎ ভাই। তখন এটা শুনে কামাল সিফাতকে বলতে থাকে যে সে যেন তাদের বাবা এবং মাকে ক্ষমা করে দেয়, তাদের জন্য সে অনেক কষ্ট পেয়েছে। কিন্তু তার মা কখনো সিফাতকে আলাদা চোখে দেখেনি, সে তাকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছে, কেয়ার করেছে। কামাল এটা ছোটবেলা থেকেই বুঝতে পারত, কারণ কোনো কিছুতেই সবসময় তার মা সিফাতের পক্ষ নিত। তার টিফিনের থেকে সিফাতের টিফিন বেশি ভালো হতো, আর সিফাতের মন ভালো করার জন্য তাদের মা তাদেরকে সমুদ্রের কাছেও নিয়ে আসতো। এই সব কথা শুনে সিফাত তখন একদম চুপ হয়ে যায়। সে যেন আর বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছিল না। যাক, তো সব সিরিয়াস কথা বাদ দিয়ে তারা দুজন তখন ছোটবেলার মতো সমুদ্রের পাড়ে যায় আর খুব মজা করতে থাকে। দুজনেই যেন নতুন করে তাদের শৈশব ফিরে পেয়েছে। আর তাদেরকে এভাবে মজা করতে দেখে বোঝা যায় যে দুই ভাইয়ের মধ্যে সেই ছোটবেলার বন্ডিং এখনো রয়েছে। এরপরই তারা একসাথে বাসায় চলে আসে। বাসায় অলরেডি তাদের জন্য ফাতেমা অপেক্ষা করেছিল। তাদের দুই ভাইকে একসাথে দেখে ফাতেমার খুব ভালো লাগে। এরপর কিছুক্ষণ পরে সে আবারও কামালকে খেলার জন্য জয়েন করতে বলতে থাকে, কিন্তু কামাল এবারও তার কোনো কথাই শুনতে চায় না, আর তাকে এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতেও মানা করে দেয়। ফাতেমা তখন অনেক বেশি কষ্ট পায়। সে কামালকে এত অসহায় অবস্থায় দেখতে পারছিল না, তার অনেক বেশি খারাপ লাগছিল। তারা দুজন তখন মুড অফ করে থাকলে সিফাত তাদের দুজনের মধ্যে ঝগড়া ঠিক করার চেষ্টা করে আর তাদেরকে বলে যে তারা সবাই না খেয়ে রয়েছে, এর জন্যই ঝামেলা হচ্ছে। এই বলে সে ফাতেমার কাছ থেকেই টাকা নেয় আর বাইরে থেকে সব কিনে আনতে যায়। কিন্তু সেখানে গিয়ে সে আবারও সেই রিয়ানার ওই লোককে দেখতে পায়। এর নাম হলো ফজর। তাকেও রিয়ানা তার দল থেকে বের করে দিয়েছে। এখন ফজর অন্ধ ভিখারি সেজে মানুষের থেকে টাকা নিত। তো সে যখন এমনটা করছিল তখন সিফাত তাকে দেখেই চিনে ফেলে, ফজরও তাকে চিনে ফেলে আর সেখান থেকে পালাতে যায়। কিন্তু সেই সময়ই সিফাত তাকে গিয়ে থামায়। তখন দেখানো হয় যে সিফাতের হঠাৎ করেই পেটের মধ্যে অনেক ব্যথা করে ওঠে। ব্যথাটা এত বেশি প্রখর ছিল যে সে সেখানেই বসে পড়ে। তাকে এভাবে দেখে ফজরের তার জন্য চিন্তা হয়। সিফাত তখন ফজরের সাহায্য নিয়ে সেখান থেকে বাসা পর্যন্ত আসে। বাসায় এসে সিফাত ফজরকে চলে যেতে বলে, কিন্তু ফজর খাবারের ঘ্রাণ পেয়ে সেখান থেকে যেতে চাচ্ছিল না। এই ব্যাপারটা সিফাত বুঝতে পারে, তাই সে তাকে খাবার খাওয়ার জন্য সেখানেই থেকে যেতে বলে।
এই কথা শুনে তো ফজর অনেক খুশি হয়ে যায়। এরপর খাবার টেবিলে কামাল ফজরের কাছে জিজ্ঞেস করে যে সেও কি সিফাতের অনৈতিক কাজের সাথে জড়িত। সিফাত তখন ইশারা করলে ফজর মিথ্যা বলে। সে বলতে থাকে যে সে মূলত কিছু অদ্ভুত অদ্ভুত কাজ করে। এটা শুনে কামাল বলে সৎ পথে ইনকাম করলে কোনো কাজই অদ্ভুত না। এরপর তারা চারজন মিলে একত্রে খাবার খায়। খাবার খাওয়া শেষ হলে সিফাত ফজরকে বাইরে পর্যন্ত এগিয়ে দিতে যায়। যাওয়ার সময় ফজর তাকে আজকের রাতের খাবারের জন্য ধন্যবাদ জানায় আর নিজে থেকেই বলতে থাকে যে এখন থেকে প্রায়ই তাদের বাসায় আসবে সে। এই কথা শুনে সিফাত মোটেও খুশি হয় না, কিন্তু সে বেচারা ফজরকে মানাও করতে পারে না, কারণ সেও এখন অনেক অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে। এরপরই ফজর সেখান থেকে চলে গেলে সিফাত কিছু সময়ের জন্য সেখানেই দাঁড়িয়ে থাকে আর সিগারেট টানতে থাকে। তখনই বাসার ভেতর থেকে ফাতেমা এসে তার পাশে দাঁড়ায় আর তাকে বলতে থাকে যে সে কামালের কাছ থেকে জানতে পেরেছে যে সিফাত নাকি কামালেরও আগের থেকে জুডো খেলতো। সিফাত জানায় যে হ্যাঁ, সে খেলতো, কিন্তু কামাল তার থেকে আরো ভালো খেলতে পারে। ফাতেমা তখন কিছু একটা ভাবতে থাকে। এরপর তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। ফাতেমার হঠাৎ এই প্রশ্ন শুনে সিফাতও সারা রাত এই বিষয় নিয়ে ভাবতে থাকে। এরপর ভোরবেলায় দেখানো হয় হঠাৎ করেই সিফাতের আবারও পেটে ব্যথা শুরু হয়ে যায়। তার অনেক বেশি কষ্ট হচ্ছিল, তবুও সে কোনো আওয়াজ করছিল না, যাতে করে কামালের ঘুম না ভাঙে। এরপর দেখানো হয় সে কামালকে না জানিয়েই একজন ডাক্তারের সাথে কনসালটেশন নেয়ার জন্য যায়। ডাক্তার তাকে কোনো একটি সিরিয়াস রোগের কথা জানায়, কিন্তু এটা শুনে সিফাত তখন অনেক কষ্ট পেয়ে হাসতে থাকে আর এরপর কোনো একটি চিন্তায় পড়ে যায়। হসপিটাল থেকে বের হয়ে সে একটি ব্রিজের উপর গিয়ে দাঁড়ায় আর সেখানে কেউ না থাকলে একা একাই কাঁদতে থাকে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। অন্যদিকে তখন আমাদেরকে কামালকে দেখানো হয়। ঘুম থেকে ওঠার পর সে সিফাতকে সেখানে না দেখতে পেয়ে নিজেই রান্নাঘরে কোনো কিছু রান্না করতে চলে যায়, কিন্তু যখন সে সবজি কাটতে নিচ্ছিল তখনই ছুরিতে তার হাত কেটে যায়। আর ঠিক সেই সময় সিফাত বাসায় ফিরে আসে। কামালের চিৎকার শুনে সে তাড়াতাড়ি করে তার কাছে যায়। সে তার হাতে মলমও লাগিয়ে দেয়। এরপর সে কামালকে বকা দিয়ে বলে যে সে যেন ভুলেও রান্নাঘরে আর না আসে, তার আজকে বাইরেই খেয়ে নিবে। তখন কামাল সিফাতকে বলতে থাকে যে তার কি মনে আছে যে তাদের মাও তাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করত। সিফাতকে তাদের মা সবসময় বেশি বেশি খেতে দিত, কিন্তু তারপরও সিফাতের সেই খাবার এত ভালো লাগতো যে সে কামালের কাছ থেকেও খেয়ে নিত। সিফাত তখন তার কথা ইগনোর করতে থাকে আর তাকে দেওয়ার মতো কিছু ওষুধ খুঁজতে থাকে। সেই সময় একটা বক্সের মধ্যে সে তাদের মায়ের সাথে দুই ভাইয়ের একটা ছবি দেখতে পায়, যেটা দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে। প্রতিবেশীর বলা উল্টোপাল্টা কথা শুনে সে কামালের মাকে ঘৃণা করতে শুরু করে, যার জন্য কামাল যদি তাকে খাবারের জন্য ডাকতে আসতো তখন সিফাত কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেত। এরপরই দেখানো হয় সিফাত কামালকে বলে যে সে যেন তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়, সে তাকে নিয়ে একটা জায়গায় যাবে। কামালও তখন তার কথা মতো রেডি হয়ে নেয়। এরপর দেখানো হয় সিফাত তাকে নিয়ে জুডো প্র্যাকটিসের স্কুলে যায়। সেখানে পা রাখার সাথে সাথেই কামাল বুঝতে পারে যে সিফাত তাকে কোথায় নিয়ে এসেছে। এই জন্য সে তার উপর অনেক চিৎকার করতে থাকে এবং বলতে থাকে যে সে কেন তাকে এখানে নিয়ে আসলো। সে কি জানে না যে তার পক্ষে আর জুডো খেলা সম্ভব না? তখন সিফাত তাকে বলে যে তার জন্য কোনো কিছুই অসম্ভব না। সে জানে তার ভাই ভীত না, সে চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারবে, তাকে শুধু নিজের উপর একটু বিশ্বাস রাখতে হবে। তার এসব কথা শুনে কামাল নিজের মধ্যে একটু সাহস খুঁজে পায়। সে তখন ভেতরে প্রবেশ করে। এরপর দেখা যায় ছোটবেলায় যেমন করে সিফাত কামালকে জুডো খেলা শেখাতো ঠিক সেভাবেই আজও শেখাতে থাকে। আর এখানে বলে দেই, অ্যাক্সিডেন্টে কামালের পুরো ভিশন চলে যায়নি। সে সবকিছু অনেক বেশি ঝাপসা দেখে, কিন্তু একটু একটু হলেও দেখতে পায়। তো সিফাত তখন তাকে ট্রেন করতে থাকে। প্রথমে কামালের একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে খুব ভালোভাবেই তার সাথে ফাইট করতে পারে। প্র্যাকটিস করা শেষে দুজনেই মাটিতে শুয়ে পড়ে। এতদিন পরে এখানে ফিরে আসায় এবং প্র্যাকটিস করতে পারায় কামালের অনেক ভালো লাগছিল। সে তো খুব খুশি ছিল। এরপরই সে সিফাতকে বলতে থাকে যে সে তাকে আর কখনো ছেড়ে যাবে না। তো সিফাত তার এই কথার কোনো উত্তর দিতে পারে না, কারণ সে তো নিজেও জানে না তার ভবিষ্যৎ কি। এরপরই দেখানো হয় সিফাত ফাতেমাকে ডেকে পাঠায় এবং তাকে বলে যে তার জন্য একটি সারপ্রাইজ আছে। ফাতেমা তখন তার কথা বুঝতে পারে না, তাছাড়া তার কাছে কামাল কোথায় আছে সে সেটাও জিজ্ঞেস করে। সিফাত তখন তাকে নিয়ে সেই প্র্যাকটিসের স্কুলে যায়। ফাতেমা তখন কামালকে প্র্যাকটিস করতে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সিফাত তখন ফাতিমাকে বলতে থাকে যে সে যদি চলে যায় তাহলে ফাতিমা যেন তার ভাইয়ের খেয়াল রাখে। এ কথা শুনে ফাতিমা একটু অবাক হয়
আর তাকে জিজ্ঞেস করে যে সে তার ভাইকে ছেড়ে কেন চলে যাবে। সিফাত তখন তার হাতে ডাক্তারের রিপোর্ট তুলে দেয়। সেখানে লেখা ছিল যে সিফাতের লিভার ক্যান্সার ধরা পড়েছে আর সে এখন স্টেজ 4-এ আছে। এইটা দেখে ফাতেমা একেবারে থমকে যায়। সিফাত তখন ফাতেমাকে বলে সে যেন কামালকে এই বিষয়ে না জানায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তখন পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। কামাল সম্পূর্ণভাবে স্কুলে জয়েন করবে, এর জন্য তার প্রতিদিন যা যা লাগবে সেগুলো সিফাত একটি ব্যাগে করে দিয়ে দেয়। তার সাথে সাথে কামালের হাঁটা চলার সুবিধার জন্য সিফাত তার জন্য একটা স্টিকও কিনে আনে। কামাল তখন এই স্টিকটি হাতে নিয়ে বলতে থাকে যে তাকে দেখে কি অদ্ভুত লাগছে। সিফাত কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, এরপর বলে যে না, তাকে দেখতে অনেক কুল লাগছে। এরপরই সিফাত তাকে নিয়ে স্কুলে চলে যায়। সেখানে গিয়ে তাকে ট্রেনিং দিতে থাকে। কামাল তখন অপোনেন্টের সাথে খুব ভালো করেই খেলতে পারছিল। তাছাড়া কামালের মধ্যে আরো ভালো করার উৎসাহ অনেক বেশি বেড়ে যায়। তখন সে দিনরাত এক্সারসাইজ করে এবং বিভিন্নভাবে প্র্যাকটিস করতে থাকে। ধীরে ধীরে সে আরো বেশি বেটার হয়ে যাচ্ছিল। আর এদিকে সিফাত বাসায় কামালের জন্য যেন সুবিধা হয় এর জন্য সব জিনিসপত্র, থালা বাসন এগুলো পরিষ্কার করে রাখত। তার সাথে সাথে যেন কামালের বাসার মধ্যে হাঁটাচলা করতেও কোনো সমস্যা না হয় বা সে যেন কোনো কিছুতে ব্যথা না পায়, এজন্য শার্প এজের জিনিসপত্র সে কেটে কেটে স্মুথ করে দিতে থাকে। এরপর দেখানো হয় সিফাত বাসাতেই ছিল। তখনই সেখানে চিকেন শপ থেকে ডেলিভারি দেওয়ার জন্য একটা লোক আসে। সিফাত তাকে বলে যে সে কোনো অর্ডার প্লেস করেনি, কিন্তু তখন দেখে যে ডেলিভারি দিতে এসেছে সে হলো ফজর। সে এখন খাবার ডেলিভারি দেওয়ার কাজ নিয়েছে। তাই সে সিফাতকে বলতে থাকে যে একজন এই অর্ডার ক্যান্সেল করে দিয়েছে, এর জন্য সে তার সাথে মিলে খাবারটি খেতে এসেছে। সিফাত তখন তার বাসায় তাকে ওয়েলকাম জানায়, কিন্তু তার একদমই এসব খাবার খাওয়া নিষেধ ছিল, এই জন্য সে কিছুই খায় না। ফজর তাকে জোর করে, কিন্তু সিফাত তাকে বলে যে তার এখন খেতে ইচ্ছে করছে না। এরপরই ফজর তার জীবনের কথা বলতে থাকে। সে বলে যে সে এখন সৎভাবে কাজ করা শুরু করে দিয়েছে, কারণ তার জন্যই তার বাবাকে হজের জন্য জমানো টাকা হারাতে হয়েছিল। তাই সে অনেক কাজ করে তার বাবার হজে যাওয়ার টাকা ম্যানেজ করবে, এটাই সে ঠিক করেছে। সে এসব কথা বলতে থাকে, তখনই তার কাছে তার বসের কল আসে। এরপর তার বস তাকে বলতে থাকে যে সে যেন যে অর্ডার ক্যান্সেল হয়েছে সেটা নিয়ে চলে আসে, কিন্তু তা তো সে খেয়ে ফেলেছে, যার জন্য তখন সে অনেক চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পরে চিন্তা বাদ দিয়ে তারা পেছনের বাগানে আম খাওয়ার জন্য যায়। সিফাত তার জন্য গাছ থেকে আম পেড়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন তার আবারও পেটে ব্যথা হতে থাকে। কোনোভাবেই সে তার পেটে ব্যথা সহ্য করতে পারছিল না। এক পর্যায়ে সে ব্যথায় ছটফট করতে থাকে। এদিকে আমাদেরকে কামালকে দেখানো হয়। সে আজকের প্র্যাকটিস শেষ করে বসেছিল, তখন তার হঠাৎই সিফাতের কথা অনেক মনে পড়ে। সে তখন সিফাতকে কল করে। সিফাত তখন ব্যথায় কষ্ট পেয়ে শুয়েছিল, তবুও সে কোনোভাবে ওঠে এবং কামালের কলটা রিসিভ করে। সে কামালের কাছে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে তার প্র্যাকটিস কেমন চলছে। কামাল জানায় তার সবকিছু ভালো চলছে আর এখানে ফাতিমা তার অনেক খেয়াল রাখছে। এরপর সে সিফাতকে বলে যে সেও যেন নিজের যত্ন নেয়, সে যেন বেশি সিগারেট না খায়। তখন ফাতিমা কামালকে ডাকতে আসলে সে কল কেটে দেয়। এরপর দেখানো হয় কল কেটে যাওয়ার সাথে সাথে সিফাত ওয়াশরুমে দৌড়ে গিয়ে বমি করতে থাকে। এরপরই আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। কামাল সারাদিনের প্র্যাকটিস শেষ করে বাসায় ফিরে আসে। তখন সে খেয়াল করে যে বাসার সবকিছু অনেক পরিষ্কার এবং তার যেন কোনো কিছুতে কোনো কষ্ট না হয়, এই জন্য সিফাত সব ধরনের ব্যবস্থা করে রেখেছে। এসবের জন্য সে সিফাতকে ধন্যবাদ জানায়। এদিকে সিফাত তখন কামালকে বলতে থাকে যে তার ফজরের সাথে অন্য একটি শহরে চাকরি হয়ে গেছে, তাই সে কামালের সাথে তার কম্পিটিশন দেখতে আসতে পারবে না, কিন্তু সে টিভিতে নিশ্চয়ই তার খেলা দেখবে। কামাল তখন তাকে বলে যে সে যেন কোনোভাবেই মিস না করে। এরপর সে সিফাতকে বলতে থাকে যে ছোটবেলায় তারা যেভাবে কারাওকে করত আজ তার তেমনই করতে ইচ্ছে করছে। সিফাতও তখন তার কথায় রাজি হয়ে যায় আর তারা দুই ভাই মিলে একসাথে গান গাইতে থাকে এবং পুরনো দিনের স্মৃতিগুলো মনে করতে থাকে। তারা দুজনেই অনেক বেশি খুশি ছিল। এইদিকে সিফাতের চোখে তো তখন পানি চলে আসে, কারণ সে তো জানে যে এই খুশি তার জন্য বেশি দিনের না, তাকে তার একমাত্র ভাইকে ছেড়ে চলে যেতে হবে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। কামালের আজ কম্পিটিশনে যাওয়ার দিন। সকালবেলা ফাতেমা তাকে পিক করার জন্য চলে আসে। সিফাত তখন কামালের যা কিছু লাগবে সবকিছু রেডি করে দেয়। এরপর যখন কামাল চলে যাবে তখন সিফাত তাকে জড়িয়ে ধরে আর অনেক কান্নাও করতে থাকে।
তার মনে হয় যেন আজই সে তার ভাইকে শেষবারের মতো দেখছে। কামাল তো কিছুই বুঝতে পারে না। সে আরো সিফাতকে বলতে থাকে যে সে তো কিছুদিনের মধ্যেই চলে আসছে, সে যেন তাকে নিয়ে এত চিন্তা না করে আর নিজের খেয়াল রাখে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কম্পিটিশনের জায়গায় পৌঁছানোর পরে কামাল সিফাতকে কল করে। সিফাত তখন তাকে বলে যে সে যেন মন দিয়ে খেলে, তাকে কিন্তু গোল্ড মেডেল নিয়ে বাসায় ফিরতেই হবে। কামাল তো অনেক বেশি এক্সাইটেড ছিল। সে সিফাতকে বলতে থাকে তার একদমই তাকে নিয়ে চিন্তা করতে হবে না, সে জিতেই বাসায় ফিরবে। তো সিফাত হঠাৎ করেই ফোনটি ফজরের হাতে তুলে দেয়, কারণ তখন তার কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। কামাল যেন বিষয়টা বুঝতে না পারে, এজন্য ফজর কামালকে বলে যে সিফাত এখন ওয়াশরুমে গেছে, তাই তার কাছে ফোন দিয়ে গেছে আর তারা একটু পরেই তাদের চাকরির জন্য বেরিয়ে পড়বে। এই বলেই সে কল রেখে দেয়। এরপর ফাতিমা তার কাছে আসে আর তাকে ভেতরে নিয়ে যায়। কামাল তখন ফাতেমাকে বলতে থাকে যে সেই কম্পিটিশনের জন্য কতটা বেশি এক্সাইটেড। অন্যদিকে আমাদেরকে সিফাতকে দেখানো হয়, তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাওয়ায় ফজর তাকে হসপিটালে নিয়ে আসে। সেখানে তাকে অ্যাডমিটও করা হয়। ফজর সিফাতের সাথেই থাকতে চাচ্ছিল, কিন্তু অলরেডি সে তার জন্য অনেক করেছে, তাই সিফাত আর তাকে আটকে রাখতে চাচ্ছিল না। সে ফজরকে চলে যেতে বলে, তবে তার আগে সে ফজরকে একটা উপহার দিয়ে যায়, আর সেটা তার শখের বাইক। কারণ এতদিন ফজর তার অনেক খেয়াল রেখেছে। ফজরের তার জন্য অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারও করার কিছু ছিল না। সে তার উপহার গ্রহণ করে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে সিফাত ফজরকে তার ফোনে চার্জ দিয়ে দিতে বলে, যাতে করে কিছুক্ষণ পরে যখন কামালের ইন্টারন্যাশনাল কম্পিটিশন শুরু হয়ে যাবে তখন যেন সে তা দেখতে পারে। আবারও আমরা কামালকে দেখতে পাই, তার কম্পিটিশন একটু পরেই শুরু হবে, কিন্তু হঠাৎ করে সে অনেক বেশি প্যানিক করতে থাকে। ফাতিমাও তার কাছে চলে আসে এবং তার কাছে কি হয়েছে তা জিজ্ঞেস করে। কামাল তখন কাঁপতে কাঁপতে তাকে বলতে থাকে যে সেই কম্পিটিশন খেলতে পারবে না, নিশ্চয়ই সে হেরে যাবে বা তার কিছু হয়ে যাবে। আসলে পূর্বের ট্রমা এখনো তার মধ্যে থেকে যায়নি। কিন্তু তখন ফাতিমা তাকে বোঝাতে শুরু করে। সে তাকে বলে যে 4 বছর পর পর এই কম্পিটিশন হয়, সে যদি এখন এখান থেকে চলে যায় তাহলে তার 4টা বছর মাটি হয়ে যাবে। কামাল তখন সেটাও মেনে নিয়ে এখান থেকে চলে যেতে চায়। ফাতিমা তখন তাকে বলে যে তার কাছে আরো 4 বছর থাকলেও তার ভাই সিফাতের কাছে আর বেশি সময় নেই। সে তাকে তখন সিফাতের ফিজিক্যাল কন্ডিশনের কথা জানিয়েই দেয়। এইটা শুনে কামাল একেবারে স্তব্ধ হয়ে যায়। সে তখনই সিফাতের কাছে যেতে চায়, কিন্তু তখন ফাতিমা তাকে বলে যে সে যদি এখন এখান থেকে যায় তাহলে কি তার ভাইকে সুস্থ করতে পারবে? আরো যদি সে সেখান থেকে গোল্ড মেডেল নিয়ে বাসায় ফেরে তাহলে তার ভাই অনেক খুশি হবে আর শান্তিতে এই দুনিয়া ছাড়তে পারবে। কামাল তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে সিফাতকে কল করে। সিফাত তার সাথে আবারও স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করে। কামাল তখন সিফাতকে বলতে থাকে যে সে যেন তার জন্য অপেক্ষা করে, সে তাকে অনেক বেশি মিস করছে। খুব তাড়াতাড়ি সে গোল্ড মেডেল নিয়ে তার কাছে চলে আসবে, সে যেন দয়া করে তার জন্য অপেক্ষা করে। এটা শুনে সিফাত বুঝতে পারে যে কামাল তার অসুস্থতার কথা জেনে গেছে। কামাল তখন সিফাতকে বলে যে তার নিশ্চয়ই অনেক বেশি কষ্ট হচ্ছে, তাই না? ঠিক তখন সিফাত কান্নায় ভেঙে পড়ে। এরপর বলতে থাকে যে তার অনেক বেশি কষ্ট হচ্ছে, তবে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই জন্য যে এখন তার ছোট ভাই কামাল তার কাছে নেই। সে যেন তাড়াতাড়ি করে কম্পিটিশন জিতে তার কাছে চলে আসে। কামালও তখন এই কথা শুনে কাঁদতে থাকে। এরপর দেখানো হয় কামালের কম্পিটিশন শুরু হয়ে যায়। তাকে ময়দানে নিয়ে যাওয়া হয়। ম্যাচ শুরু হয়ে গেলে অনলাইনে প্রচার করা হলে সিফাতও তখন হসপিটালে বসে দেখতে থাকে। কামাল প্রথমে ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারছিল না, আর করবেই বা কিভাবে? তার একমাত্র ভাই, তার একমাত্র পরিবারের সদস্য এখন মৃত্যুর সাথে লড়াই করছে, তাই শুধু সিফাতের কথাই মনে পড়তে থাকে তার। এভাবে সে হেরে যাচ্ছিল। তখনই তার সিফাতের বলা কিছু কথা মনে পড়ে। সিফাত তাকে বলেছিল শরীরে পাওয়া আঘাতগুলো ক্ষণিকের জন্য হয়, কিন্তু সাকসেস অনন্তকালের জন্য। কামাল তখন অপোনেন্টকে বলতে থাকে যে তার বাসায় একটি ভাই আছে যে কিনা তার জিতে যাওয়ার জন্য অপেক্ষা করে আছে। এই বলেই সে নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করে, আর তখনই অপোনেন্টকে সে পরাস্ত করে ফেলে। এভাবে সেই ম্যাচটা জিতে যায়। তাকে জিতে যেতে দেখে সিফাতের তো খুশির কোনো ঠিকানাই থাকে না। এরপর আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। সিফাত অলরেডি তাদেরকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কামালের জন্য এটা মেনে নেওয়া অনেক কষ্টকর ছিল, কিন্তু এখন সে নিজেকে কোনোভাবে মানিয়ে নিয়েছে আর মনের মধ্যে সিফাতের স্মৃতিগুলো নিয়েই বেঁচে আছে। এরপর দেখানো হয় সেখানে কামালের সাথে দেখা করার জন্য ফজর আসে। তখন আমরা জানতে পারি যে ফজরকে কামাল তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ দিয়েছে। তো ফজর সেখানে এসে কামালকে কখন কি করতে হবে তা বলতে থাকে। এরপর সে কামালের হাতে সিফাতের ফোন দেয় আর বলে যে এর মধ্যে একটি ভয়েস রেকর্ডিং আছে, কামাল যেন এটা শোনে। কামাল তখন বাগানে গিয়ে
ভয়েস রেকর্ডিংটা অন করে। সিফাত তাকে বলতে থাকে যে জীবনে যতই অন্ধকার থাকুক না কেন সে যেন কখনো ভয় না পায়, কারণ অনেক অন্ধকারের মাঝেও কোথাও না কোথাও সফলতার আলো থাকেই। সে জানে সে অনেক সিরিয়াস কথা বলে ফেলেছে, কিন্তু সে কামালকে বলতে চায় যে সে তাকে অনেক বেশি ভালোবাসে। সে চলে গেছে এর জন্য কামাল যেন এটা না মনে করে যে তার কাছে কেউ নেই। সে সব সময় কামালের হৃদয়ের মধ্যেই থাকবে, সব সময় তার জন্য উপর থেকে দোয়া করে যাবে। এই সব কথা শুনে কামাল তখন কাঁদতে থাকে। অনেক কাঁদার পর তার মনটা একটু হালকা হয়। এরপর সে তার ভাইয়ের স্মৃতি বুকের মধ্যে রেখেই সুন্দরভাবে জীবন চালাতে শুরু করে। সে আর অন্ধ হওয়াকে নিজের অক্ষমতা মনে করে না, এটা নিয়েই আজীবন ইন্ডিপেন্ডেন্টলি কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। দুই ভাইয়ের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।